আমাদের চারপাশের জগৎটা কিন্তু ঠিক একটা মাত্র জগৎ নয়। এর ভেতরে লুকিয়ে আছে আরও একটা জগৎ। একটা হলো সেই জগৎ যা আমরা নিজেদের চোখে দেখতে পাই, ছুঁতে পারি। আর অন্যটা হলো অণু পরমাণুর এক অদৃশ্য জগৎ। চলুন না, আজ এই দেখা আর অদেখা দুটো জগতের রহস্যই একটু একটু করে জেনে নেওয়া যাক। তো শুরু করা যাক খুব পরিচিত একটা জিনিস দিয়ে। ধরুন একটা গ্যাস ভরা বেলুন। আচ্ছা, এই বেলুনটাকে বর্ণনা করতে বললে কিভাবে করা যেতে পারে? দেখুন, ব্যাপারটাকে আসলে দুইভাবে দেখা যায়। একদিকে আছে বাইরের জগৎ, যা আমরা মাপতে পারি, যেমন বেলুনের ভেতরের চাপ, এর সাইজ বা আয়তন আর এর তাপমাত্রা। অন্যদিকে আছে এর ভেতরের জগৎ, যেখানে কোটি কোটি গ্যাস অণু সারাক্ষণ ছোটাছুটি করছে, ধাক্কা খাচ্ছে। মানে একই বেলুন, কিন্তু তাকে দেখার দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি। দারুণ না ব্যাপারটা? তো চলুন, আমাদের প্রথম পর্বে এই দেখা আর অদেখা জগৎকে রসায়নের ভাষায় কি বলে ডাকা হয় সেটা একটু জেনে নিই। প্রথমেই আসছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা একদমই সোজা। যে কোনো সিস্টেম যা আমরা খালি চোখে দেখতে পাই, সেটাই হলো ম্যাক্রোস্কোপিক সিস্টেম। সোজা কথায়, ম্যাক্রোস্কোপিক হলো আমাদের চেনা বড় জগৎটা, যেমন ওই বেলুনটা বা এক গ্লাস পানি। এর বৈশিষ্ট্যগুলো যেমন চাপ, আয়তন বা তাপমাত্রা আমরা সরাসরি মাপতে পারি। এখানে আমরা পুরো জিনিসটার একটা গড় অবস্থা দেখি। এর ভেতরের কোটি কোটি কণার আলাদা আলাদা গল্প নিয়ে মাথা ঘামায় না। আর এবার যদি আমরা জুম করে সোজা ভেতরে ঢুকে যাই, তাহলেই আমরা পৌঁছে যাব মাইক্রোস্কোপিক সিস্টেমে। মানে যখন কোনো কিছুকে তার একদম মূল কণার লেভেলে, অণু, পরমাণু বা ইলেকট্রনের পর্যায়ে দেখা হয়, সেটাই হলো মাইক্রোস্কোপিক সিস্টেম। এই জগৎটা চোখে দেখা যায় না। এখানে আমাদের মূল আগ্রহ হল প্রত্যেকটা কণার গতিবিধি নিয়ে। বেলুনের ভেতরের গ্যাস অণুগুলোকে কোন দিকে ছুটছে, কার কত শক্তি, বা পানিতে লবণ মেশালে সেই আয়নের কণাগুলো কিভাবে ভেসে বেড়াচ্ছে, এই সবই হল মাইক্রোস্কোপিক জগতের গল্প। বেশ, দুটো জগৎ তো চেনা হলো, কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন পরের অংশে এই দুটো দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রেখে দেখি, তাহলেই ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা এক ঝলক দেখলেই সব পরিষ্কার। একদিকে মাইক্রোস্কোপিক জগৎ, যা অণুপরমাণুর অদৃশ্য লেভেল এবং যা বুঝতে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের সাহায্য লাগে। আর অন্যদিকে ম্যাক্রোস্কোপিক, যা আমাদের দৃশ্যমান জগৎ এবং যাকে আমরা গড় মান দিয়ে সহজেই বর্ণনা করতে পারি। যেমন একটা অণুর গতিপথ হলো মাইক্রোস্কোপিক, আর পুরো গ্যাসের চাপ হলো ম্যাক্রোস্কোপিক। এখন একটা মজার প্রশ্ন কিন্তু আসতেই পারে। আচ্ছা, পদার্থের সব ধর্ম কি পরিমাণের ওপর একইভাবে নির্ভর করে? উত্তরটা হলো না। পদার্থের ধর্মগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। চলুন এদের সাথেই পরিচিত হওয়া যাক। প্রথমে আসি ইন্টেন্সিভ বা নিরপেক্ষ ধর্মের কথাই। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ধর্মগুলো পদার্থের পরিমাণের ওপর বিলকুল নির্ভর করে না। যেমন ধরুন, 1 কাপ গরম চায়ের যা তাপমাত্রা, 1 কেটলি ভর্তি গরম চায়েরও কিন্তু ঠিক একই তাপমাত্রা। চায়ের পরিমাণ বাড়লেও তাপমাত্রা কিন্তু বাড়েনি। শুধু তাপমাত্রা নয়, চাপ, ঘনত্ব বা কোনো তরলের স্ফুটনাঙ্কও কিন্তু ইন্টেন্সিভ। যেমন 1 ফোঁটা পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, আবার এক বিশাল পুকুরের পানির স্ফুটনাঙ্কও কিন্তু তাই। তাহলে এক্সটেন্সিভ বা ব্যাপ্ত ধর্ম কি? ঠিক ধরেছেন, এটা হলো ইন্টেন্সিভের একদম উল্টো। যে ধর্মগুলো পদার্থের পরিমাণের ওপর সরাসরি নির্ভর করে। যেমন 1 কাপ চায়ের ভর আর 1 কেটলি চায়ের ভর তো আর এক হতে পারে না, তাই না? এটাই হলো এক্সটেন্সিভ প্রপার্টি। বস্তুর ভর, আয়তন, মোট শক্তি, মোল সংখ্যা, এই সবগুলোই পদার্থের পরিমাণ কমলে কমে, বাড়লে বাড়ে। মানে এরা সরাসরি পরিমাণের উপর নির্ভরশীল। তাই এরা সবাই এক্সটেন্সিভ ধর্মের উদাহরণ। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। ইন্টেন্সিভ ধর্ম পরিমাণের ওপর নির্ভর করে না, আর এদেরকে যোগও করা যায় না। মানে 100 ডিগ্রির পানি আর 100 ডিগ্রির পানি মেশালে তো আর 200 ডিগ্রি হয় না। অন্যদিকে এক্সটেন্সিভ ধর্ম পরিমাণের ওপর নির্ভর করে, আর এদের যোগ করা যায়। যেমন 500 গ্রাম আর 500 গ্রাম পানি মেশালে মোট ভর ঠিকই 1 কেজি হয়ে যায়। আচ্ছা, এই যে আমরা অণুপরমাণুর অদৃশ্য জগৎ নিয়ে এত কথা বলছি, একটা প্রশ্ন তো মনে আসে। বিজ্ঞানীরা এই অণুর ভেতরের খবর পান কিভাবে?
তাদের কাছে কি এমন কোনো জাদুর চশমা আছে? চলুন এবার সেই রহস্যটাই ভেদ করা যাক আর পরিচিত হই কিছু অসাধারণ টুলের সাথে। আমাদের প্রথম টুলটার নাম হলো মোলার রিফ্র্যাক্টিভিটি। সহজ করে বললে এটা হলো কোনো পদার্থের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলো কতটা বেঁকে যাবে তার একটা পরিমাপ। এই মানটা থেকে বিজ্ঞানীরা একটা অণুর গঠন কেমন বা তার ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে ছড়িয়ে আছে সে সম্পর্কে দারুণ সব ধারণা পেয়ে যান। আর এটা মাপা কিন্তু খুব জটিল কিছু নয়। কয়েকটা জিনিস শুধু মাপতে হয়: প্রতিসরণাঙ্ক বা এন, আর ঘনত্ব বা ডি। পদার্থের আণবিক ভর বা এম তো জানাই থাকে। এরপর শুধু এই সহজ সূত্রে মানগুলো বসিয়ে দিলেই আর এর মান বেরিয়ে আসে, যা কিনা অণুর ভেতরের খবর জানার একটা চাবিকাঠি। আমাদের দ্বিতীয় সুপারটুলটার নাম হলো ডাইপোল মোমেন্ট। ব্যাপারটা অনেকটা এরকম: কিছু কিছু অণুর মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত তৈরি হয়, ঠিক যেন একটা ছোট্ট চুম্বকের মতো। এই দুই প্রান্তের চার্জ আর তাদের দূরত্বের গুণফলই হলো ডাইপোল মোমেন্ট। এটা আমাদের বলে দেয় একটা অণু কতটা পোলার। এখানে পানির অণু আর কার্বন ডাইঅক্সাইডের অণুর দিকে তাকালে বিষয়টা পরিষ্কার। পানির ডাইপোল মোমেন্টের মান 0 নয়, তাই পানি একটা পোলার অণু, মানে এর মধ্যে একটা চৌম্বকের মতো ধর্ম আছে। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডের ডাইপোল মোমেন্ট 0, তাই এটা একটা নন পোলার অণু। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে মজার তথ্যটা। যদি কোনো অণুর ডাইপোল মোমেন্ট বা মিউয়ের মান 0 হয়, তার মানে হলো অণুটি একদম প্রতিসম বা সিমেট্রিক্যাল, মানে এর গঠনটা খুব সুষম। আর যদি মান 0 না হয়, তাহলে অণুটি অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল। অর্থাৎ এই একটা মান থেকেই অণুর আকৃতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ওয়াও, বেশ অনেকটা পথ কিন্তু আমরা পেরিয়ে এলাম। চলুন শেষ করার আগে এক ঝলকে ঝালিয়ে নিই আজকের এই আলোচনা থেকে আমরা ঠিক কি শিখলাম। তাহলে এক নজরে মূল বিষয়গুলো হলো ম্যাক্রোস্কোপিক, মানে যা আমরা বাইরে থেকে দেখি; মাইক্রোস্কোপিক, মানে কণার ভেতরের জগৎ; ইন্টেন্সিভ ধর্ম পরিমাণের ওপর নির্ভর করে না, কিন্তু এক্সটেন্সিভ ধর্ম করে; আর সবশেষে মোলার রিফ্র্যাক্টিভিটি আমাদের অণুর গঠন জানায়, আর ডাইপোল মোমেন্ট জানায় তার পোলারিটি আর আকৃতি। পদার্থকে দেখার এই মৌলিক নিয়মগুলো তো জানা হলো। এবার ভাবার পালা, এই জ্ঞানকে কাজে লাগিয়ে পদার্থের আর কোন কোন অজানার রহস্যের দুয়ার আমরা খুলে ফেলতে পারি। উত্তরটা খোঁজার ভার কিন্তু আমাদের সবার।